যে মানুষটার জন্য ধর্ষিতার তকমা গায়ে লেগেছিল সেই মানুষটার জন্যই আজ বউ সেজে বসে আছে। নিজেকে আরো একবার ড্রেসিং টেবিলের আয়নায় দেখে পরখ করে নিলাম, কোথাও কোনো কমতি নেই। মানুষটা যেভাবে চেয়েছে সেভাবেই সাজানো হয়েছে আমাকে। সকলের সামনে মহান সেজে ঘুরে বেড়ানো মানুষটাই যে আমার ধর্ষিতা হওয়ার জন্য দায়ী তা সকলের অজানা। ধর্ষিতা না হয়েও এই মানুষটার জন্য সবার চোখে ধর্ষিত হয়েছিলাম। 3টি বছর ধরে বয়ে বেড়াচ্ছি এই অসহ্য যন্ত্রণা। মানুষটা আর কেউ না, আমারই আপন ফুফাতো ভাই। সে দিনটার কথা কখনো ভুলতেও পারবো না আমি। তখন আমি মাত্র এসএসসি পরীক্ষার্থী। শেষ পরীক্ষা হওয়ায় খুব খুশি ছিলাম আমি। অনেক দিনের ছুটি কাটাতে পারবো ভেবেই মনটার নিচে উঠেছিল। বান্ধবীদের সাথে আড্ডা শেষে যেয়ে যার নিজের পথে চলে গিয়েছিলাম আমি ও আমার বাসায় দিকে পা বাড়াই। সেই সময় হুট করে সেখানে ভাইয়া চলে আসে। তাকে দেখে অবাক হয়েছিলাম, তবে ভাইয়া আমাকে খুব ভালোবাসতো তাই ভাইয়াকে সম্মান করতাম। ভাইয়া সেদিন আমাকে তার বাসায় নিয়ে যায়। আমি যেতে না চাইলেও তার কথা রাখতে হয়। সেখানে যাওয়ার পর ভাইয়াকে বাসার কথা বললে ভাইয়া জানায় ভাইয়া নাকি বাসায় বলে দিয়েছে আমি আজ এখানে থাকবো, সকাল হলে আমাকে আবার দিয়ে আসবে। আমার কাছে ফোন না থাকায় বাবা মার সাথে কথা বলার সুযোগ হয় না, তাই ভাইয়ার কথা মেনে সেখানে থেকে যাই। তবে ভাইয়া সেদিন বিকালে আমাকে নিয়ে ঘুরতেও যায়। সন্ধ্যার পর বাসায় আসতেই চোখে ঘুম লেগে যায়। ভাইয়া আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে চলে যায়। আমি রুমে যেয়ে শুয়ে পড়ি। এক সময় পাড়ি জমায় ঘুমের রাজ্যে, কিন্তু পরের দিন সকালটা ছিল আমার জন্য ভয়াবহ। কিছু চাপা আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। মাথাটা ভার ভার লাগে। উঠে আশেপাশে দেখতেই থমকে যাই আমি তখন আমারই রুমে ছিলাম। আমার বেডের পাশে মা, কাকি সহ আরো অনেকে আছে। পুরো ব্যাপারটা বুঝতে পারি বাইরে থেকে যখন বারবার কানে ধর্ষিতা শব্দটা আসতে থাকে। আশেপাশে প্রতিবেশীরা আমাকে আমার নামে না ধর্ষিতা বলে ডাকতে থাকে। পরে মায়ের কাছে জানতে পারি কাল পরীক্ষা দিয়ে বাসায় না আসায় খুব চিন্তায় ছিল সবাই। এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে খোঁজা হয়নি, কিন্তু আমার খোঁজ মেলেনি। তখন সবার ধারণা আমাকে কেউ অপহরণ করেছে, নয়তো আমি পালিয়ে গিয়েছি। তখন আমার মাথায় একটা কথাই ঘুরছিল, আমি তো ভাইয়ার ওখানে ছিলাম। ভাইয়া বলল ভাইয়া বাসায় বলেছে, তাহলে এসব কি? আর আমি বা এখানে কি করলাম, কি করে? শেষ প্রশ্নের উত্তর পেয়ে যাই মায়ের কাছ থেকে। সারা রাত টেনশনে ঘুম হয়নি কারোরই। ভোরের দিকে বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ কানে আসতেই সবাই ছুটে আসে বাইরে। ততক্ষণে গাড়িটা চলে যায় সবার চোখের আড়ালে, কিন্তু ফেলে যায় আমাকে, তাও অজ্ঞান অবস্থায়। আমার ড্রেস ছিল এলোমেলো, কয়েক জায়গাও ছেঁড়া। সবাই ধরে নিল আমি ধর্ষণের শিকার হয়েছি। তখনও সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কি হচ্ছিল এসব কিছুই বোধগম্য হলো না আমার। মা একটা থাপ্পড়ও মারে আমার গালে। ভাইয়া নাকি আগের দিনই দেশের বাইরে চলে গিয়েছে, আর আমি মিথ্যা বলছি। মাথায় আকাশ ভেঙে পড়লো তখন, যখন মাকে বললাম ভাইয়াকে ফোন করে জিজ্ঞাসা করতে। ভাইয়ার ফোন লাগে না। পরের দিন ভাইয়াকে ফোনে পাওয়া যায়, আর তার সত্যি দেশের বাইরের নাম্বার। আর ভাইয়া বেমালুম মিথ্যা বলে দিল আমার নামে। ভাইয়ার সাথে নাকি দেখাই হয়নি আমার। সবাই বুঝে নিল আমি মিথ্যা বলছি। লেগে গেল ধর্ষিতার তকমা। ধর্ষণের শিকার না হয়েও আমি হয়ে গেলাম ধর্ষিতা। ওই ঘটনার কিছুদিন পর জানতে পারি আমার বিয়ে ভেঙে গেছে, অথচ এই বিয়ের কথা আমি জানতামই না। এগুলো বড়রাই ঠিক করেছিল, আগে জানায়নি পরীক্ষা খারাপ হয়ে বলে। এরপর আর কোনো প্রস্তাব আসেনি আমার জন্য। কেনই বা আসবে? কে চাইবে একজন ধর্ষিতাকে বিয়ে করতে? কে চাইবে এমন মেয়ে? সময় পার হলো, আমার অবস্থা পরিবর্তন হয়নি তখনও। তবে তার মাঝে সবার জন্য সুখবর নিয়ে এলো আমার ফুপু। ভাইয়া আমাকে বিয়ে করতে চায়। পরিবারের সবাই খুশি হলো, খুশি হলাম না আমি। যার জন্য আমার এই অবস্থা তাকে কোনোভাবেই মেনে নিতে পারবো না আমি। কিন্তু কেউ আমার কথা শুনলো না, ঠিক করলো আমার বিয়ে। ফুফুরা আদরের হওয়ায় আমাকে মেনে নিতে তার অসুবিধা হলো না। তারপর আর কি, আজকের এই দিন বউর সাথে সেজেছি আমি তার জন্য। তারই ঘরের ফুলে সাজানো বাসার ঘরে বসে সেই মানুষটার অপেক্ষা করছি যে আমার জীবন শেষ করে দিয়েছে। যেখানে এই বিয়েটা আমার কাছে একটা অভিশাপ, সেখানে কিসের আবার আনন্দ, কিসের আবার মজা। কিছু সময় পার হতেই দরজা খোলার মৃদু আওয়াজ পেলাম। বুঝতে পারি তার আগমন ঘটেছে। সবটা বুঝতে পেরেও নির্বাকার হয়ে বসে থাকলাম। কোনোরূপ রেসপন্স করিনি আমি। এক সময় দৃষ্টি সরিয়ে শীতল কণ্ঠে সে বলে উঠল, চেঞ্জ কর, ফ্রেশ হয়ে আয়, অনেক রাত হয়েছে।
আমি কোনো উত্তর না দিয়ে সুটকেস থেকে সুতি থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে গেলাম এবং একটু পরেই বেরিয়ে আসলাম চেঞ্জ করে। সে আমার দিকে তাকিয়ে বলল, শুয়ে পড়তে। সেই সময় তার চোখে কিছু একটা ছিল, সেটা ঠিক কী ছিল তা বুঝতে পারলাম না, বোঝার চেষ্টাটাও করিনি। তবে তাকে অনেক কিছু বলার ছিল আমার, অনেক কথা জানার ছিল, যার কোনোটাই করে উঠতে পারিনি। যে মানুষটাকে দেখতেই বিতৃষ্ণা কাজ করছে, সেখানে তো কথা অনেক বড় বিষয়। চুপচাপ শুয়ে পড়ে আমি চোখ বন্ধ করা অবস্থায়ও স্পষ্ট বুঝতে পারছিলাম তার গভীর চাহনি। আরও কিছু সময় পার হওয়ার পর যখন চোখে ঘুম নামক বস্তুটি এলো না, তখন তাকাতে দেখতে পেলাম রুমে অন্ধকার নেমে এসেছে। এরই মাঝে টেবিল ল্যাম্পের মৃদু আলোয় কিছু একটা লিখতে দেখলাম মানুষটাকে। বাসের রাত মানুষ পরে ভাবতেই হাসি পেল। এক সময় সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই তলিয়ে যাই ঘুমের রাজ্যে। সকালের মৃদু আলোয় ঘরটা আলোকিত হতেই ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলে তাকাতেই নিজের অবস্থানের কথা স্মরণ হতেই ঈষৎ কেঁপে উঠলাম। মানুষটার বুকের সাথে লিপ্টে রয়েছি আমি। তার প্রতি রাগ আর ঘৃণার জন্ম নিতে শুরু করে, কিন্তু ভালো করে খেয়াল করতেই বুঝলাম সে নয়, আমি নিজেই তাকে জড়িয়ে রেখেছি। ঘুমের মাঝে এমনটা কখন করেছি ভাবতেই নিজের উপর আরও রাগ হলো, সেই সাথে লজ্জা এসে জমা হলো আমার চোখে মুখে। ভাগ্যিস এখনো জাগেনি মানুষটা, নয়তো কি কেলেঙ্কারি না হয়ে যেত। খুব দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। একেবারে শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মানুষটা তখনও গভীর ঘুমে। এর মধ্যে ছোট্ট ফুফাতো বোনটাও রুমের মধ্যে প্রবেশ করলো আর বলল সে স্কুলে যাবে। ওকে, আমি তোমাকে নিয়ে যাব। নো, আপনি যাবে না, ভাইয়া যাবে। পিছন থেকে আওয়াজ হতেই আমরা পেছনে তাকালাম। আমি চলে আসতে নিলেই মানুষটা ডাক দিল, তে। আমি কিছু না বলে শুধু দাঁড়িয়ে রইলাম। উনি আবার বলল, তোমার আজ কলেজে যেতে হবে না, কাল থেকে যেও। নিচে আসতেই দেখা পেলাম ফুপুর। টেবিলে বসা কিছু মুহূর্ত পার না হতেই জাঙ্কুক আর তার বোন নিচে নেমে এলো। রোজিকে একটা পাশের চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে আমার পাশের চেয়ারে। তার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় আমার, সাথে সাথে চোখ ফিরিয়ে নেই। বুঝতে পারি তার দৃষ্টি আমাতেই ছিল। জাঙ্কুক কোনো মতে একটা স্যান্ডউইচ খেয়ে উঠে পড়ে। এখন শরৎকাল, এই সময়ের আকাশটা আমার খুব পছন্দের। মন খারাপ কিংবা ভালো দুটোই সাক্ষী এই দূরের নীল সাদা রঙের মিশ্রিত আকাশ। মামুনিদের ছাদের উপর একটা ছোট দোলনায় বসে আছি আমি। দোলনাটা অনেক ছোট, আর এটা আমিই বানাতে বলেছিলাম। আমার জিদের কাছে হার মেনে জাঙ্কুক তখন বানিয়ে দিয়েছিল। সেদিনটার কথা এখনো চোখে ভাসে। হঠাৎ করে এসেছিলাম মামুনিদের বাসায়, আর তখন ভাইয়ার রুমেও চলে গিয়েছিলাম। তার দরজা খোলাই পেয়েছিলাম। ভেতরে ঢুকেই দেখলাম ভাইয়া ঘুমন্ত অবস্থায়। কয়েকবার ডাকার পর সে আবার নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমিও নাছোড়বান্দা টেবিলের উপরে থাকা গ্লাসের পানিগুলো তার মুখে ঢেলে দিলাম। ভাইয়া লাফ দিয়ে উঠে পড়লো। সে ভীষণ রেগেও গিয়েছিল, কিন্তু আমার মুখটা দেখার পর সে সাথে সাথেই শান্ত হয়ে যায় আর শুধু আস্তে করে বলেছিল, এটা কি করলি তুই? ভয়ে আমতা আমতা করে বলেছিলাম, সরি ভাইয়া, তুমি উঠছিলে না তাই তাই বলে এভাবে। আর এখন এখানে তুই কি করছিস? আচ্ছা কি চাই বল, আর কিছু না চাইলে নিচে যা এক্ষুনি। দোলনা চাই ভাইয়া। অনেক রিকোয়েস্ট করার পর সে আমার কথা রাখলো। দোলনা দেখে এতটাই পছন্দ হয়েছিল যে খুশিতে ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, আমার পাগলিটা। আমার খুশিটাই ছিল তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অথচ আজ তার জন্যই মিথ্যা অপবাদ বয়ে বেড়াচ্ছি দিনের পর দিন। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাগরিবের আজানের সুমধুর ধ্বনি কানে আসতেই হুঁশ ফিরে আমার দ্রুত পায়ে নিচে নেমে আসার সময় দু হাতে বাধা পায়। হুট করে এমনটা হওয়ায় ভয়ে কেঁপে উঠি। সামনে তাকাতেই দেখি জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তাকে দেখে নিমিষেই ভয়টা কেটে যায়, কিন্তু জাঙ্কুক এখানে কখন এলো তা বুঝতে পারলাম না। আমি নিজেকে তার বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নিতেই ভাইয়া বলল, এত তাড়াহুড়ো করিস কেন সবসময়? এখনই তো পড়ে যাচ্ছিলি। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবারও হাতে টান দেয়। এবার টানে সোজা তার বুকে গিয়ে পড়ি। ভয়ও পাই কিছুটা, তাতে আপনা আপনি দু হাতে জড়িয়ে ধরি। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে জাঙ্কুক আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে।
আর একবার ছটফট করলে ছাদে নিয়ে যেয়ে নিচে ফেলে দিব তোকে বলে দিলাম। চুপচাপ এভাবে থাক। আমি চুপ করে রইলাম। জানি আমার ক্ষেত্রে এমনটা কখনোই করবে না, তবুও চুপ করে রইলাম কি বলে সেটা শুনতে। এবার জাঙ্কুক নিজেই আমাকে ছাড়িয়ে নিয়ে 2 হাত আমার গালে রেখে বলল, এই পাগলি, আমার সাথে কেন কথা বলিস না? হ্যাঁ, কেন বলিস না? আজ 5 দিন হলো এসেছি আমি। সবার সাথে কথা বলছিস, কিন্তু আমার সাথে বলছিস না কেন? কি করেছি আমি? এত কিছুর পরও আপনি আশা করছেন আপনার সাথে কথা বলবো? কি করেছেন জানেন না আপনি? আমার জীবনটা শেষ করে এখন বলছেন কি করেছেন? রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। প্রায় 1 ঘন্টার উপর শাওয়ার নিয়ে বের হয়েছে, তবুও রাগটা কমছে না। যে মানুষটা এত কিছু করলো, যার জন্য এত কিছু হলো, সেই এখন জিজ্ঞাসা করছে কি করেছে। মানুষটার প্রতি যা একটু সম্মান বাকি ছিল তাও যেন শেষ হতে চলেছে। নিচ থেকে মামুনির ডাক কানে আসায় নিচে নেমে আসি। মামুনি আমাকে একটা চায়ের কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, জাঙ্কুক বলল তোর নাকি মাথা ধরেছে, নে এটা ধর, আর একটু খেয়ে নে, দেখবি মাথা ধরা একেবারে সেরে যাবে। বাধ্য হয়ে চায়ের কাপ হাতে নিলাম, আর এও বুঝতে পারলাম আমার এই সময়ে গোসলের কারণে জাঙ্কুক মামুনিকে আমার মাথা ব্যথার অজুহাত দিয়েছে। তাচ্ছিল্যের হাসি হাসলাম মনে মনে। মামুনি, আমার ফোনটা দেখেছো তুমি? কয়েকদিন ধরে পাচ্ছি না, ওটা ভেঙে গেছে, তাই ফেলে দিয়েছি। নতুন ফোন কালকেই পেয়ে যাবি। মামুনি কিছু বলার আগেই কফি মগে 1 চুমুক দিয়ে জাঙ্কুক বলে উঠল। অত্যন্ত অবাক হয়ে তাকালাম জাঙ্কুকের দিকে, অথচ মানুষটার এদিকে যেন কোনো ধ্যান নেই। মামুনি, তোমার ফোনটা দাও তো, আমি সাথে কথা বলবো। মামুনিকে বাধা দিয়ে জাঙ্কুক তার ফোনটা আমার দিকে এগিয়ে দিতে দিতে কথাটা বলল, মায়েরটা নেওয়ার দরকার নেই, আমারটাই নিয়ে যা। রাগ লাগছিল খুব। উল্টা পাল্টা পাসওয়ার্ড দিয়ে ট্রাই না করে সঠিকটা দিলেই তো খুলে যাবে। তোর দেওয়া পাসওয়ার্ডটাই আছে। জাঙ্কুকের কথায় চরম মাত্রায় অবাক হলাম। আজ থেকে 4 বছর আগে ভাইয়া নতুন ফোন কিনে, আর তখন আমি হাতে নিয়েছিলাম আর পাসওয়ার্ড দিয়েছিলাম দুষ্টুমি করে। অতঃপর রুমে চলে যাই আর আম্মির সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপরে কিছু একটা মনে পড়তে ফোনের গ্যালারিতে চলে গেলাম। সেখানের অবস্থা সেই আগের মতোই, আমার অজস্র ছবি আর ভিডিওতে ভর্তি হয়ে আছে। এগুলো একসময় খুব প্রিয় থাকলেও আজ কেন জানি খুব অসহ্য লাগছে আমার সমস্ত ছবি আর ভিডিও ডিলিট করে দেয় ফোন থেকে। তাতে কিছুটা শান্ত মনে হয় নিজেকে। ডায়াল প্যাডে গিয়ে খুব সাবধানে একটা নাম্বার উঠিয়ে কল করি। 2 বার রিং হওয়ার পর রিসিভ না হয় ডিলিট করে দেই নাম্বারটা। ফোন নিয়ে নিচে যেতে গেলে রিং বেজে ওঠে ফোনের স্ক্রিনে। পরিচিত নাম্বার দেখতেই তার রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আসা শব্দে বুক কেঁপে উঠল আমার। এখনো কথা বলা শেষ হয়নি। আমি কিছু না বলে ফোন কেটে দেই। হয়েছে বলে ফোন তার হাতে দিতেই মনে পড়ে নাম্বারটা ডিলিট করা হয়নি। যদি দেখে তাহলে কি হবে ভাবতেই গলা শুকিয়ে আসে আমার। আবার ফোন চাইবো তার আগে জাঙ্কুক ফোন নিয়ে বেরিয়ে যায়। জাঙ্কুক বেরিয়ে যেতেই বিছানায় ধপ করে বসে পড়ি। টেনশন আর ভয়ে নিজেকে পাগল পাগল লাগছে আমার। কিন্তু কিছু মুহূর্ত পার হতে জাঙ্কুক হস্তদন্ত হয়ে আবারও রুমে আসে, আর এসে আমার গলা টিপে ধরে বলে ওঠে, বড্ড বার বেড়েছে তোর। তোর সাহস কি করে হলো ছবিগুলো ডিলিট করার? বল, কি করে করলি তুই? শ্বাস আটকে আসে আমার, তবুও ছাড়ার নাম নেই। তার চোখ মুখ থেকে যেন আগুন ঝরছে, আর সেই আগুনে আমাকে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত নিভবে না। এক সময় হুট করেই আমাকে ছেড়ে দেয়। ছাড় পেটি তার থেকে খানিকটা দূরে সরে আসলাম। বার কয়েক জোরে শ্বাস নিতে থাকি আমি, সেই সাথে কাশিটাও আছে। জাঙ্কুক আমার দিকে আবার অগ্রসর হতে নিলে নিজেকে গুটিয়ে নেই। তবে এবার তার চোখে রাগ নয়, যেন কষ্ট দেখতে পেলাম আমি। বাট সেটা কিসের কষ্ট? এর মাঝে সে আমাকে বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি ছাড়াতে গেলে শুনতে পাই, আই এম সরিতে, আই এম রিয়েলি সরি। বিশ্বাস কর, তোকে কষ্ট দিতে চাইনি। তুই বল, তোকে কখন আমি কষ্ট দিতে পারি? বল না। শেষের কথাগুলো আমার গালে হাত রেখে বলল। আমার সারা মুখে তার উষ্ণ পরশ বুলাতে থাকে পাগলের মতো। সেই মুহূর্তে মনে হলো আমি অন্য কোথাও রয়েছি। জাঙ্কুক তখন পাগলের মতো করছিল, যেন কষ্ট আমি না ও পেয়েছে। কিন্তু কেন? আমার কষ্টে সে কেন পাগলের মতো করছে? রাতের খাবার খেয়ে এসে নিজে শুয়ে পড়লেও রাত জাগা পাখির মতো জেগে আছে জাঙ্কুক। কাল রাতের মতো আজও তার হাতে কলমটি রয়েছে। এলোমেলো চিন্তা করতে করতে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম তা আমার জানা নেই। কপালে শীতল স্পর্শে ঘুম ভেঙে যায় আমার। মস্তিষ্ক জাগ্রত হলেও
হতে পারলো না চোখ দুটি, বড্ড ক্লান্ত মনে হলো তাকে। মেলতে কষ্ট হচ্ছে। পিট পিট করে চোখ মেলতেই আবছা আলো জাঙ্কুকের মুখটা চোখে পড়লো। কিছু একটা করছে সে। একটু পরে ঠান্ডা কিছু আমার কপালে রাখতেই কেঁপে উঠলাম আমি। উঠতে গেলে নিজের শরীরের উপর প্রচন্ড ভার মনে হলো। জ্বর এসেছে বুঝতে পারি, আর বাকি রইল না। আর জাঙ্কুক আমার মাথায় জলপট্টি দিচ্ছে। জাঙ্কুককে কিছু বলতে চাইলেও কণ্ঠস্বর থেকে কোনো ধ্বনি বের হলো না, শুধু ঠোঁট নাড়াতে পারলাম। তাতে জাঙ্কুক কি বুঝলো কে জানে। কথা বলিস না, চুপ করে শুয়ে থাক, ঠিক হয়ে যাবে। জাঙ্কুকের কণ্ঠস্বর অন্যরকম ছিল। অনেকক্ষণ কান্না করলে বা জোর করে কান্না আটকে রাখলে যেমন শোনা যায়, ঠিক তেমন মস্তিষ্কের স্নায়ু কোষে অন্যরকম আলোড়ন সৃষ্টি হতে লাগলো। সকালে চোখ মেলতেই নিজেকে জাঙ্কুকের বাহুবন্ধনে আবদ্ধ পেলাম। আমি নড়ে চড়ে উঠতেই তারও ঘুম ভেঙে গেল। খুব দ্রুত উঠে আমার কপালে হাত ছুঁয়ে বলল, কেমন লাগছে এখন? দেখি জ্বর আছে কিনা। যাক, জ্বরটা এখন নেই। খারাপ লাগলে আজ কলেজ যাওয়ার দরকার নেই, বাসায় বসে রেস্ট নেই। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না আপনার। বলি বিছানা থেকে নেমে আলমারি থেকে এক সেট 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যাই। একেবারে শাওয়ার নিয়ে বের হই। এরই মধ্যে সে বিছানা গুছিয়ে আমার জন্য দুধ নিয়ে আসে। এটা খেয়ে নে, উইকনেস থাকলে তা কেটে যাবে। আর একেবারে রেডি হয়ে নিচে চলে আসিস, আমি ড্রপ করে দিব। এই 2 বছর তো নিজেই গেলি একা একা, এবার না হয় আমি দিয়ে আসলাম। 15 মিনিট পরে গন্তব্যে পৌঁছে যাই আমরা। গাড়ি থেকে বের হব তখনই জাঙ্কুক বলে উঠল, সাইনো কে এতে? তার কথায় থমকে গেলাম। সাইনোর কথা জাঙ্কুক জানলো কি করে? আজ নিজের চেয়েও বেশি খারাপ লাগছে ওর জন্য। মানুষটা পাগলের মতো ভালোবাসে আমাকে। জাঙ্কুকের দিকে তাকাতেই দেখলাম প্রশ্ন মাখা চোখে তাকিয়েছে আমার দিকে। আমি কিছু না বলেই বের হতে নেই, তখন জাঙ্কুক আমার হাত ধরে ফেলে কিছুটা রাগে স্বরে বলে উঠল, কে এই ছেলে? কি সম্পর্ক ওর সাথে তোর? কেন ফোন দিয়েছিলে তুই? বল আমায়। ভালোবাসে ও আমাকে, আর আমিও ভালোবাসি ওকে। শুনেছো তুমি? ভালোবাসি সাইনোকে। দৃঢ় গলায় বলে তার দিকে তাকালাম। তার চোখে রাগের বদলে সেখানে আকুলতা দেখতে পেলাম। নীরবে আমার হাত ছেড়ে দিয়ে স্টারিংয়ে হাত রাখলো সে। বুঝলাম না অনুরূপ প্রতিক্রিয়া তার। ক্লাস শেষ করে বের হতেই দেখলাম সাইনো আমার কাছে দৌড়ে ছুটে এসেছে। তে এসব কি শুনছি আমি? যা শুনছি তা কি সত্যি? বলো না প্লিজ, তুমি নাকি তোমার ওই ভাইয়াকে বিয়ে করেছো? বলো এসব মিথ্যে, তাই না? বলো সব মিথ্যে। যে মানুষটা তোমার জীবন নষ্ট করলো তাকে তুমি কিছুতেই বিয়ে করতে পারো না। প্লিজ তে বলো কিছু। এই তে চুপ করে আছো কেন? বলো না সব। যা শুনেছো সব সত্যি সাইনো, আমি মাথা নিচু করে জবাব দিলাম। অতঃপর তে সবটা খুলে বলল, আই এম সরি তে, আমারই বোঝা উচিত ছিল। তোমার অসুস্থতার কথাও মনে হয় ওই অমানুষটা বলেছিল। বাট তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি ধর্ষিত হও কিংবা বিবাহিত, আমি তোমাকে ছাড়তে পারবো না। খুব ভালোবাসি যে তোমাকে। সায়নের কথায় একটু হাসলাম। ছেলেটা এত পাগল কেন? এরই মাঝে আমার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে কখন গেটের বাইরে এসে পড়েছি তা বুঝতে পারলাম না। গাড়ির হর্নের আওয়াজের সামনে তাকাতে দেখলাম জাঙ্কুক গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দৃষ্টি আমাদের দিকে। দৃষ্টি জাঙ্কুকের দিকে পড়তে ওরা আমাকে বিদায় জানিয়ে চলে যায়। যা বললাম ভেবে দেখিস তে। আর জাঙ্কুক ভাইয়ের প্রতি ওনার ব্যবহারের প্রতি খেয়ালও করিস, হয়তো অন্য কিছু ফিল করতে পারবি। বাই, সাবধানে যাস। আমার এক বান্ধবী যেতে যেতে বলে উঠল। ওরা চলে যেতে জাঙ্কুক এগিয়ে এসে আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে আসে, নিজেই গেট খুলে দেয়। সকালের মতো এখনো কোনো কিছু না বলেই গাড়িতে উঠে বসি। জাঙ্কুক গাড়ির ডোর লক করে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। পুরো রাস্তায় কোনো কথা বলি না আমি। বার দুয়েক জাঙ্কুক কথা বললো, আমি তার প্রতি উত্তর করিনি, তাই জাঙ্কুক আর কোনো কথা বলেনি। তবে আমার মাথায় ঘুরছে আমার বান্ধবীর কথাগুলো। আসলে কি আমি সায়নের প্রতি ফিলিংস ভালো লাগার, নাকি সত্যিই ভালোবাসার? এদিকে জাঙ্কুকের দিকেও নজর দিব। কিভাবে নজর দিব? সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিশিরাত, কিছু রাত জাগা পাখি ব্যতীত আর কোনো কিছুরই আওয়াজ পাচ্ছি না। পাশ ফিরতে দৃষ্টি যায় জাঙ্কুকের ঘুমন্ত মুখের দিকে। ডিম লাইটের মৃদু আলোয় ঝাপসা দেখাচ্ছে। আজও তার বাহু বন্ধনীতে আবদ্ধ আমি। খুব শান্ত বর্ণে নিজেকে তার বাহুবন্ধন থেকে ছাড়িয়ে উঠে বসি আমি তৃষ্ণা মেটাতে। টেবিলের উপর থাকা বোতল থেকে পানি
খেয়ে নেই। বোতলটা রাখার সময় চোখ যায় টেবিলের উপরে পড়ে রয়েছে একটা ডায়েরিটা, সেদিকে এর সাথে জড়িয়ে আছে একটা মধুর স্মৃতি যা ভেসে উঠল চোখের পাতায়। ডিসেম্বর মাস যে এসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, খুব ভালো রেজাল্ট করেছিলাম। তার পুরো ক্রেডিট না গেলেও অর্ধেকের বেশি ক্রেডিট ছিল ভাইয়ার। আমাকে এক্সট্রা ভাবে এত সুন্দর আর সহজ করে সব পড়া বুঝিয়ে দিত। তাই তখন ঠিক করে ফেলে ভাইয়াকে গিফট দিব। আর তখনই মাথায় আসে ডায়েরির কথা। ডায়েরিটা দেওয়াতে সে এতটা খুশি হয়েছিল যে কেঁদে ফেলেছিল। সেদিনই প্রথম ভাইয়াকে কাঁদতে দেখেছিলাম আমি। আমাকে সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল ভাইয়া। ডায়েরিটা হাতে নিয়ে কয়েক পলক তাকিয়ে রইলাম আমি। খুব যত্ন করে রেখেছি ডায়েরিটা, একটুখানি দাগ পড়তেও দেইনি তাতে। হুট করে মাথায় এলো ভাইয়ের সাথে করা অন্যায়গুলোর কারণ লেখা নেই তো এখানে, জানতে হবে আমাকে। যা ভাবা তাই কাজ। বাইরের অতিরিক্ত শব্দে চোখ মেলে তাকালাম আমি। মাথাটা ভার লাগছে আমার, তবু উঠে বসলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম বেলা অনেক হয়েছে, পাশে জাঙ্কুক নেই। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে বেরিয়ে দেখলাম বাড়ির সবাই ভীষণ ব্যস্ত। সকাল পেরিয়ে দুপুর ঘনিয়ে আসে। বৃষ্টির কণা মাটিতে স্পর্শ করার আগে স্পর্শ করছে আমাকে। বৃষ্টির পানির সাথে বয়ে পড়ছে নোনা জলের ধারা। এমনও দিন দেখতে হবে তা জানা ছিল না আমার। কষ্টটা যে এত পরিমাণে হতে পারে তা কখনো ভাবতে পারিনি। কাল রাতের কথা মনে পড়লো। ডায়েরির প্রথম পৃষ্ঠা খুব সুন্দর করে লেখা, তুই আমার কাছে ভীষণ প্রিয়, কারণ তোকে দেওয়া মানুষটা যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান। তাই তোকেও ঠিক ততটাই যত্নে রাখবো যতটা আমার সেই মেয়েটিকে রাখা যায়। তারপরের পেজে লেখা, আজ একটা মিষ্টি মেয়ের গল্প বলবো তোকে। মেয়েটার প্রজাপতি খুব পছন্দের, তাই তোর নাম দিলাম প্রজাপতি। জানিস প্রজাপতি, আজ থেকে 13 বছর পূর্বে একটা ছোট্ট পুতুল এসেছিল এই পৃথিবীতে। তার ছোট্ট ছোট্ট কোমল হাত, তুলতুলে গাল, তুলার মতো নরম শরীর। তাকে একটু ছুরি রক্ত জবার মতো লাল হয়ে যেত, মনে হতো শরীর থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। অথচ ওই ছোট পুতুলটা ছিল আমার খেলার সঙ্গী। এতটুকু পরেই থমকে যাই আমি। এটা আমাকে নিয়ে লেখা। প্রজাপতিও আমার খুব পছন্দ, আর সেই প্রজাপতি নামে লিখেছে ডায়েরির। এক পলক জাঙ্কুকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবারও পড়ায় মন দেই। পুতুলটার যখন 2 মাস, আর পড়তে পারি না আমি। ডায়েরিটাকে বুকের সাথে চেপে ধরে রাখি। বুকের মাছটা কেমন যেন ভার ভার লাগে। যে আমাকে নিয়ে এভাবে ভাবতে পারে সে কখনোই আমার কোনো ক্ষতি করতে পারে না, কিছুতেই না। কিছুটা ধাতস্থ হতেই আবারও পড়া শুরু করি, কিন্তু পরের পেজ পড়তে নিলেই তীব্র আলোক রশ্মি চোখে পড়ে। হক চকিয়ে পাশে তাকাতেই দেখি জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আমার হাতে যেতেই ডায়েরিটা নিয়ে নেয়। কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এসব কীতে? তুই কবে থেকে অন্যের জিনিসে না বলে হাত দেওয়া শুরু করলি? আমার উত্তর না পেয়ে সে রুম থেকে বেরিয়ে যায়, আর আমি কিছুটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। অতঃপর আমি রুম থেকে বের হয়ে আসি। চারপাশ নীরবতায় ছেয়ে আছে। এর মাঝে সামান্য নিঃশ্বাসের আওয়াজও যেন কম্পন তুলছে। ছাদের সিঁড়ি ঘরে প্রবেশ করতেই কিছুটা আওয়াজ করে একটা শব্দ হলো। তাড়াতাড়ি সেদিকে যেতে দেখলাম জাঙ্কুক তার হাত মুঠো করে অনবরত দেয়ালে আঘাত করছে। ছুটে গিয়ে ভাইয়ের হাত ধরতে আমার হাত থেকে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়। 2 হাতে আমার কাঁধ ঝাঁকি দিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এখানে কেন এসেছিস? বলি ছুঁড়ে ফেলে আমাকে। কিছুটা হেলে পড়ি আমি। ততক্ষণে জাঙ্কুক নিজের মাথা নিজেই চেপে ধরে রেখেছে। হুট করেই অত্যন্ত শীতল কণ্ঠে বলে, আমার কাছে তোর অনেক প্রশ্ন আছে, তাই না? জানতে চাস কেন করেছি আমি? জানতে চাই। কেন করেছিলেন সেদিন ওই রকম? কেন ভাইয়া, কেন কলঙ্কিত করেছিলেন আমাকে? জানিস তে, তোর যে বিয়ে ঠিক হয়েছিল সেটার আমি কিছুই জানতাম না। ইভেন যখন ফাইনাল হয় তখনও জানতাম না। যখন জানতে পারি বুকের ভেতর এক অদ্ভুত পাথর জমা অনুভব করি। কেন জানি খুব কষ্ট হচ্ছিল। যে পুতুলটাকে নিজ হাতে বড় করলাম, সবসময় যাকে সামনে রাখলাম, সেই পুতুলটা নাকি বিয়ে। ভাবতে পারছিস তোকে ছাড়া থাকতে হবে? তুই যে আমার কাছে কি, তার কেউ জানুক বা না জানুক, আমি তো জানি পারতাম না রে তোকে ছাড়া থাকতে, কারণ আমি যে তোকে। এইটুকু বলে জাঙ্কুক থেমে যায়। ততক্ষণে জাঙ্কুকের গলা ধরে এসেছে। সে জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে স্থির করে আবারও বলতে শুরু করলো। তবুও নিজেকে সামনে নিয়েছিলাম, জানিস, বুঝিয়েছিলাম আমিও তো বাইরে যাচ্ছি 2 বছরের জন্য।
এমনিতেও তোকে ছাড়া থাকতে হবে সেখানে, তাই সবকিছু মেনে নিয়ে তোর বিয়ের যাবতীয় কাজে সাহায্য করছিলাম। এরই মাঝে একদিন জানালো জবের জন্য 3 দিনের মধ্যে যেতে হবে। তখন মনে হলো সব ঠিক আছে, কিন্তু সেটার ব্যাপারে খোঁজখবর নিলাম না। একদিনের মধ্যে সব খোঁজখবর নিয়ে নিলাম, আর তারপরে জানতে পারি ছেলেটা ভালো ছিল না। তারপর অনেক চেষ্টা করেছি, বাট বিয়ে ভাঙতে পারিনি। আর 2 দিন পরে আমার ফ্ল্যাট ছিল, কিছুই ভাবতে পারছিলাম না। তোকে আমার যাওয়ার কথা আমি জানাতে মানা করেছিলাম, তাই বাধ্য হয়েছিলাম ওই রকম করতে। বিশ্বাস কর, আমি শুধু বিয়েটা ভাঙতে চেয়েছিলাম, তোকে কলঙ্কিত করতে নয়। তাই বলে এভাবে একটা বিয়ে ভাঙতে গিয়ে তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো ভাইয়া। আমি আর তুমি সত্যিটা জানো, এই সমাজ প্রতিনিয়ত মিথ্যের আড়ালে থেকে আমাকে আঘাত করে গেছে, বারবার নিজেকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। চুপ করতে, তোর আগে যেন আমার মৃত্যু হয়, তোকে হারালে বাঁচতে পারবো না আমি। তাই নিজের মৃত্যুর সাথে আমার মৃত্যুর জন্য দোয়া করিস। বলার মতো আর কিছু খুঁজে পেলাম না আমি, তবে বুঝতে পারলাম না আমার মনে কি চলছে। জাঙ্কুক আবারও বলল, সায়নাকে বড্ড ভালোবাসিস তাই না? পারলে আমাকে ক্ষমা করে দিস। তে ক্ষমা করতে পারি, এক শর্তে, যদি আমার 2টা কথা মেনে নাও। আমি রাজি, বল কি করতে হবে? বাড়ির সবাইকে সব সত্যিটা জানাবে তুমি। আমার এই কথায় জাঙ্কুক আমার দিকে তাকিয়ে হালকাভাবে হাসলো। সেটা কষ্টের হাসি নাকি সুখের হাসি বুঝতে পারলাম না। এইতে এভাবে ভিজছিস কেন? জ্বর আসবে তোর? কারো ভারী কণ্ঠের আওয়াজে ঘোর ভাঙে আমার সামনে তাকিয়ে দেখি জাঙ্কুক দাঁড়িয়ে আছে। আমি ভিজছি কেন জিজ্ঞাসা করলেও নিজেও সে ভিজে যাচ্ছে, তা হয়তো সে বুঝতে পারছে না। অনেকক্ষণ ভেজার কারণে মাথা ভার ভার লাগে। এক সময় ঢলে পড়ি আমি জাঙ্কুকের বুকে। জাঙ্কুক আমাকে কোলে তুলে নিয়ে ঘরে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিয়ে মাকে ডাকতে গেলে আমি হাত ধরে নিই জাঙ্কুকের। তার অদ্ভুত চাহনিকে অগ্রাহ্য করে তাকে বিছানায় ফেলে তার বুকে মাথা রেখে শুয়ে থাকি আমি। নিজের শরীরের উষ্ণতা কখন যে জাঙ্কুকের মাঝেও ছড়িয়ে গেল তা বোঝা আর হলো না কারোরই। পাখিদের কিচিরমিচির শব্দে চোখ মেলে তাকাই আমি। সকাল হয়ে গিয়েছে। উঠে বসতে নিলেই বুঝতে পারলাম কারো শক্ত বাহুবন্ধনে আবদ্ধ আমি। তার থেকে নিজেকে ছাড়িয়ে উঠে বসতে নিলেই নিজের অবস্থা দেখে আতকে উঠি আমি। কাল সন্ধ্যার পরের মুহূর্তটা ঝাপসা ঝাপসা মনে পড়ে। এমনটা হওয়ার কি খুব দরকার ছিল? এমনটা তো না হলেও পারত। 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। ততক্ষণে জাঙ্কুকও উঠে যায়। আমাকে এভাবে কাঁদতে দেখে অস্থির হয়ে বলে, এইতে কাঁদছিস কেন? খারাপ লাগছে? কি হয়েছে বল না। আমি বিস্মিত হয়ে চেয়ে থাকি তার পানে। এত বড় ঘটনা হওয়ার পরও কিভাবে এই কথা বলছে মানুষটা? আবারও ঘৃণা জন্ম নিতে শুরু করে। জাঙ্কুকও হয়তো ততক্ষণে বুঝে গিয়েছে কেন কাঁদছি। জাঙ্কুক আমাকে ওর বুকের মাঝে নিয়ে বলল, এই পাগলি, কাঁদছিস কেন? তুই যেরকমটা ভাবছিস সেরকম কিছুই হয়নি। মামি চেঞ্জ করে গিয়েছে তোকে। ভেজা থাকলে অসুস্থ হয়ে পড়তি। এমনিতেই কাল জ্বর ছিল, তাই মামিকে ডেকেছিলাম। আমি কিচ্ছু করিনি, শান্ত হ। কিছুটা শান্ত হতেই নিজেকে ছাড়িয়ে নিলাম তার বাহুডোর থেকে। তবে এবার খুব লজ্জা লাগছিল। কি ভেবেছিলাম আমি? তাড়াতাড়ি নেমে বাইরে চলে আসি আমি। পিছন থেকে জাঙ্কুকের মৃদু হাসির আওয়াজ হৃদমাজারে আঘাত হানলো। সারা দিনের হাড় ভাঙা পরিশ্রম শেষে রাতটুকুই থাকে একটু শান্তির জন্য, একটু আরামের জন্য। ক্লান্ত শরীর এড়িয়ে দেয় বিছানায়, অথচ আজ ঘুম নেই কারো চোখে। প্রতিটি মানুষ রাত জেগে বসে আছে। এর মাঝে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। বাবা চাচুরা অনেক বেশি রেগে আছে জাঙ্কুকের উপর। মামুনি আর ফুফাকেও ডাকা হয়েছে। এখানে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জাঙ্কুক একবার দৃষ্টি তুলে আমার দিকে চাইতেই তার চোখের কোণে জল জমা দেখতে পেলাম। আমি মায়ের সাথে দাঁড়িয়ে থাকি। এর মাঝে হঠাৎ কান্নায় চমকে উঠে সকলের নীরবতা ভেঙে কান্নার আওয়াজ আসতেই আপু সেদিকে চলে যায়। চাচু তখন বলে ওঠে, সবাই যে যার ঘরে চলে যাও, চুপ করে ঘুমিয়ে পড়ো সকলে, বাকি কথা কাল হবে। বড় চাচুর এই কথার পর কারো কথা বলার সাহস হয় না, তাই সবাই চুপচাপ যে যার জায়গায় চলে যায়, সেই সাথে আমিও। আসার আগে আরো একবার জাঙ্কুকের দিকে তাকালাম। মানুষটা কি রাত এখানেই কাটাবে ভাবতেই কষ্ট লাগছে। আম্মু আমাকে রুমে দিয়ে নিজেও নিজের রুমে চলে যায়। বিছানায় শুয়ে থাকলেও ঘুম নামে না 2 চোখে। বড্ড অস্থির লাগছে। হঠাৎ করে খুব কান্না পেয়ে গেল। বারবার জাঙ্কুকের গালে পড়া বড় চাচুর জ্বরের আওয়াজ কানের মাঝে বাজছে। সবটা শোনার পরপরই বড় চাচু খুব জোরে
আঘাত করে জাংকুককে। যে ভাগ্নের গায়ে সামান্য ফুলের টোকাও লাগাতে দেয়নি কখনো, সেই ভাগ্নের গায়ে এমন আঘাত সবার জন্য অকল্পনীয়। ভেবেছিলাম সবাই রাগ করবে জাংকুকের উপরে, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। গেট খোলার আওয়াজে চুপ করে রইলাম, ঘুমের ভান করে থাকি। একটু পরে বুঝতে পারি জাংকুক এসে শুয়েছে আমার পাশে। এক সময় আমাকে তার বুকের মাঝে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি আজ নিজেকে ছাড়ানোর কোনো ইচ্ছেই হলো না। চুপচাপ সেভাবেই রইলাম। জাংকুককে বলতে শুনলাম, এত অবুঝ কেন রে তুই? কেন বুঝতে পারলি না? এখনো তো ছোট না তুই, তবু কেন বুঝছিস না? জাংকুক কাঁদছে। না দেখো বুঝতে পারছিলাম, জানি না কাল কি সিদ্ধান্ত নিবে সবাই মিলে, তবু ভয় হচ্ছে। জাংকুক আবারও বলল, এত চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। যত যাই হোক, অন্যায় তো করেছি আমি, শাস্তি তো পেতেই হবে। তাই এসব না ভেবে ঘুমিয়ে পড়। বলা শেষ হতেই আমার চুলে বিলি কেটে দিতে লাগলো। আর আমি ভাবছি জাংকুক বুঝলো কি করে আমি ঘুমোইনি। ভাবছিলাম আমি, এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ি আমি। তবে আমার মন বলছিল সারা রাতে দু চোখের পাতা এক করেনি জাংকুক। পরদিন সকালবেলা হালকা পাতলা নাস্তা করে সবাই বসেছে আমাদের ঘরের বারান্দায়। সবটা শুনে মামুনি জাংকুকের গালে এলো পাতারি কতগুলো চর বসালেন। প্রায় ঘন্টা খানেক চলল সেই বিচার। জাংকুক তা শব্দ করেনি। যে বিচারে ভিকটিম হলাম আমি আর অপরাধী জাংকুক। সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের বিয়ে ভেঙে ফেলা হবে, অর্থাৎ ডিভোর্স। বাবা যখন এই কথা বলেছিল তখন জাংকুক বাবার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। হয়তো শাস্তি চেয়েছিল, তবে এরকম নয়। তার সেই করুণ দৃষ্টি একবার আমার দিকেও পড়েছিল। হুট করে আমার কি হলো জানি না, সবার মাঝে বসে পড়লাম। আমি ডিভোর্স চাই না। আমার কথায় জাংকুকের ঠোঁটের কোণে একচিলতে হাসি দেখেছিলাম, কিন্তু বাবা আমার কথা শুনে রেগে গেলেন। সূর্যের উত্তাপ কিছুটা কমে আসতে জাংকুক চলে যায় এ বাড়ি থেকে। চলে যায় বললে ভুল হবে, অনেকটা বের করে দেওয়া হয়েছে। চলে যাওয়ার আগে অবশ্যই একবার এসেছিল আমার কাছে, তবে কিছু বলিনি। নীরব চাহনিতে তাকিয়েছিল শুধু। নিজেকে অপরাধী মনে হচ্ছিল বারবার। মনে হচ্ছিল সবাইকে সত্যিটা না জানালেও পারতাম, কিন্তু নিজের উপর এই মিথ্যা অপবাদ যে আর সহ্য হচ্ছিল না। একদিকে এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি, অপরদিকে জাংকুকের এমন অবস্থা। কিচ্ছু ভালো লাগছে না। আব্বু আর চাচুরা আমাকে জাংকুকের সাথে যেতে দেয়নি। শুধু যে তাও নয়, আব্বু এই প্রথম আমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছিল। কথায় আছে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি আমাদেরও সময় বয়ে চলেছে নিরন্তর। প্রায় 2 সপ্তাহ হতে চলল সেই ঘটনার। আমি এখন আমাদের বাড়িতেই আছি। ও বাড়িতে যাওয়া হয়নি আমার। হয়নি বলতে যেতে দেওয়া হয়নি আমাকে। কলেজে নিয়মিত যাচ্ছি আমি। এর মাঝে জাংকুকের সাথে আর দেখা হয়নি আমার। জানি না মানুষটা কেমন আছে। তবে ডিভোর্সের কথা শুনে সায়নের পাগলামি যেন আরো বেরিয়ে চলল। ও ভালোবাসে আমাকে, আমিও জানি তা। তবুও কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছি না। আজ ক্লাস শেষ করে বাইরে আসতে অনাকাঙ্ক্ষিত একটি মানুষকে দেখতে পেলাম। গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই দৃষ্টিতে কাউকে এক পলক দেখার তৃষ্ণা যেন তার দৃষ্টি আমাদের পড়তেই চোখাচোখি হয়ে যায়। সে এগিয়ে আসে আমার দিকে। যত কাছে আসছে বুকের মাঝে যেন ঝড় বয়ে যাচ্ছে আমার সাথে একটু আসতে পারবি? কিছু কথা ছিল। আমি নীরবে সম্মতি দিতে সে আমার হাত ধরে সাবধানে রোড ক্রস করে গাড়িতে নিয়ে বসিয়ে নিজে উঠে পড়ে। গাড়ি চলতে থাকলে তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাই আমি। 2 চোখ ফুলে আছে তার, চোখের নিচে কালি দাগ জমেছে। সেই সাথে চেহারাটাও মলিন। সবসময় পরিপাটি থাকা পুরুষটাও আজ একদম এলোমেলো। এভাবে দেখার কিছু হয়নি, আমি ঠিক আছি। হঠাৎ আওয়াজে চমকে উঠি আমি। তার দিকে তাকিয়ে অন্যত্র দৃষ্টি সরিয়ে নেই। কিছুটা রাগী গলায় বলি, দেখতেই পারছি কতটা ঠিক আছেন। আমার কথায় হালকা হাসি ফুটিয়ে বলে উঠল, বউয়ের মতো অধিকার দেখিয়ে কথা বলছিস, ভালোই লাগছে। বউ? আসলে কি তাই? মানুষটার বউ আমি। আমাদের বিয়ে হয়েছে 2 সপ্তাহ হয়ে গিয়েছে। এর মাঝে কখনোই এমনভাবে কথা বলা হয়নি। আজ তার মুখে বউ ডাকটা শুনতেই লজ্জায় লজ্জাবতী গাছের মতো মুয়ে গেলাম। আর কোনো প্রতিউত্তর না করে বাইরে তাকিয়ে রইলাম। আমি চলে যাচ্ছি তে। এবার হয়তো আর ফেরা হবে না। যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ চাইলে কোনো এক সময় হয়তো বাবার দেখাও হতে পারে। আমি নিষ্পলক চোখে চেয়ে আছি। আমার জন্য? না, তোর জন্য না।
তোর জন্য তো এসেছিলাম, তাহলে কেন যাচ্ছেন? এখানে থাকলে মরে যাবো রে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার। জানিস ওই দিনের পর থেকে মা আমার সাথে কথা বলেনি। সবার এত কঠিন রূপ আমি এর আগে দেখিনি রে। দম বন্ধ হয়ে আসে আমার, পারবো না রে থাকতে এখানে, পারবো না। তবে তুই চিন্তা করিস না, তোর শর্ত ঠিকই মানবো আমি। মানে আমাকে ক্ষমা করার শর্ত দিয়েছিলি, তা ভুলে গেলি? সেই শর্ত আমি মেনে নিয়েছি। এখন বুঝতে পারছি কেন সেদিন সবাই আমাদের ডিভোর্সের কথা বলার পরও চুপ ছিল জাঙ্কুক। তার কারণ যে আমি তাকে দেওয়া দুটি শর্তের একটি হলো সবাইকে সব সত্যিটা জানানো, আর অন্যটি হলো তারা যে শাস্তি দেবে তা মেনে নেওয়া। আর তাদের দেওয়া শাস্তি হলো আমাদের ডিভোর্স। তার মানে জাঙ্কুক ডিভোর্স দিতে রাজি। ভীষণ কান্না পাচ্ছিল আমার। হুট করে জড়িয়ে ধরি জাঙ্কুককে, খুব শক্ত করে জড়িয়ে ধরি। জানি না কেন করেছি এমন, তবে কিছুটা হলো ভালো অনুভব করতে পারছিলাম। আমি ডিভোর্স চাই না, চাই না আমি ভাইয়া। পাগলামি করিস না তে, এটা পাগলামির সময় না। বোঝার চেষ্টা কর, সবাই আমাদের ডিভোর্সের পক্ষে। তোকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, রাজি ছিলি না তুই। তোর তো খুশি হওয়ার কথা, তুই কেন কাঁদছিস? জানি না ভাইয়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বাট আমি খুশি হতেও পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে, সব ভুলে যাবি। আমি তাকে ছেড়ে তার চোখে চোখ রেখে বললাম, আপনি চান আমাদের ডিভোর্স হোক? আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু হবে না, যা হওয়ার তা হবে। সেটা আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। জাঙ্কুক দেখাতে না চাইলেও তার কষ্টগুলো যেন অনুভব করতে পারছিলাম আমি। কি করে এতটা শান্ত থাকতে পারছে মানুষটা? সেই সাথে নিজের উপর রাগ হচ্ছিল খুব। কেন খারাপ লাগছে আমার, কেন কষ্ট পাচ্ছি আমি? সত্যি তো আমার তো খুশি হওয়ার কথা। আমি শুধু রেগে চিৎকার করে বললাম, আপনি কি আমাকে এখানে এগুলো বলার জন্য নিয়ে এসেছেন? এখন তো বলা হয়েছে শেষ, তাহলে দিয়ে আসেন আমাকে। বলে চলে যেতে নিলে জাঙ্কুক পেছন থেকে হাত ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। এবার খুব শক্ত করে জড়িয়ে ধরে আমাকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। জাঙ্কুকের হৃদস্পন্দনের তীব্র আওয়াজ আমার হৃদয়েও যেন আঘাত হানছিল। নিজের হৃদস্পন্দনের আওয়াজও যেন নিজেই শুনতে পারছিলাম। তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে রে আমার, এভাবে বাঁচার থেকে মরে যাওয়া বোধহয় ভালো। দোয়া করিস যেন আমার মৃত্যুটা খুব তাড়াতাড়ি হয়। কাল সকালেই চলে যাচ্ছি আমি, যাওয়ার আগে শেষবারের মতো কিছু চাইবো তোর কাছে, দিবি? আমি তার বুক থেকে মাথা তুলে বলি, কি? এখন থেকে কাল সকাল পর্যন্ত আমার হয়ে থাকবি। এই সময়টা একান্তই আমার হবে, থাকবি আমার বউ হয়ে। শুধু কাল সকাল পর্যন্ত। কয়েক মুহূর্ত পার হয়ে যাওয়ার পর আমার তরফ থেকে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক আবার বলল, থাক, এত ভাবতে হবে না, চল তোকে বাসায় দিয়ে আসি। আমি রাজি। সব কিছু ভেবে বলছিস? আমি মাথা নুয়ে উত্তর দিলাম। জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়, তবে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি আমার চোখ এড়ায় না। জাঙ্কুক বলল, তাহলে কিন্তু তোকে আমার ফ্ল্যাটে যেতে হবে। যাবে ওখানে? আমি মাথা হেলিয়ে সম্মতি জানালে সে মৃদু হেসে আমার হাত ধরে গাড়িতে নিয়ে বসায়। গাড়ি চলতে থাকে নিজের গন্তব্যস্থলে। এটা সেই ফ্ল্যাট যেখান থেকে আমাদের কাহিনী শুরু হয়েছিল, যেখান থেকে উলটপালট হয়ে গিয়েছিল আমার জীবন। আজ সেখানেই আবার আমি যাচ্ছি। তবুও মনের মাঝে কোনোরূপ ভয় কাজ করছে না, বরং নিজেকে আরো বেশি নিরাপদ মনে হচ্ছে। রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেই, আমি খাবার রেডি করি। কিছু তো খাসনি, আমি সম্মতি জানিয়ে চলে আসতে নিলে থমকে যাই। কোন রুমে যাব? জাঙ্কুকের বেডরুমে, নাকি যে রুমে 2 বছর আগে ছিলাম সেই রুমে? পেছনে ফিরে দেখলাম জাঙ্কুক আমার দিকে তাকিয়ে আছে। হয়তো জাঙ্কুকও দেখতে চাই। আমি কি করি? আর কিছু না ভেবে জাঙ্কুকের বেডরুমে চলে আসি। রুমে ঢুকে ডোর দিতে গিয়ে জাঙ্কুকের হাসি মাখা মুখটা দেখতে পেলাম। সারাদিন নিজের উত্তাপ দেওয়ার পর নিজেকে লুকিয়ে নিয়েছে সূর্যটা। সেই আলোক রশ্মির মাঝে জাঙ্কুকের বেডরুমের সাথে বারান্দায় বসে আছি আমরা দুজনের হাতে জাঙ্কুকের বানানো কফি। তাতে একটু চুমুক দিচ্ছি আর একে অপরের দিকে তাকাচ্ছি। জাঙ্কুকের কাছে মুহূর্তটা কেমন লাগছে জানা নেই আমার, তবে আমার কাছে অদ্ভুত লাগছে। এর মাঝে বাসা থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, তবে রিসিভ করিনি। শুধু আম্মুর কাছে বলেছিলাম আমি ঠিক আছি, মেসেজ করে দিয়েছিলাম, তারপর ফোন অফ করে রেখেছি। এভাবে পার হয়ে যায় সন্ধ্যার সময়টুকু। তবে সময় যত ঘনিয়ে আসছে মনের মাঝে অস্থিরতা যেন বেরিয়ে চলেছে। কাল কি হবে তা ভাবতে পারছি না। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 9টা। জাঙ্কুক আমাকে একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলে, এটা তোর জন্য, আজকের জন্য। আমি ব্যাগটা নিয়ে রুমে চলে আসি। ব্যাগের ভেতর খুব সুন্দর একটা শাড়ি, লাল রঙের একটা জর্জেটের শাড়ি, সাথে কিছু অর্নামেন্টস। অতঃপর সবগুলো পরে তৈরি হয়ে নিই। সবটা শেষ হলে বারান্দায় জাঙ্কুকের সামনে যাই। জাঙ্কুক এক পলক আমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেও আবার ফিরে তাকায়।
কতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে তা জানা নেই। হুট করে কোলে তুলে নেয় আমাকে। জাঙ্কুক আমাকে ওভাবেই কোলে করে ছাদে নিয়ে আসে। আসার পুরো সময়টা ছিলাম তার বুকে, মুখটা লুকিয়ে। ছাদে আসার পর চারপাশে দেখতেই থমকে যাই আমি। সবটা খুব সুন্দর করে সাজানো, চারপাশে বিভিন্ন রঙের লাইট, ফুল আর লাভ শেপের বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো। এর মাঝে ছোট একটা টেবিলে সাজানো হয়েছে বিভিন্ন রকম খাবার, যার সবটাই ছিল আমার পছন্দের। জাঙ্কুক আমাকে নামিয়ে হাত ধরে সেই টেবিলের সামনে নিয়ে যায়। সেখানে একটি কেক রাখা। হুট করে কোথা থেকে একটা সফট মিউজিক বেজে ওঠে। জাঙ্কুক তখন আমার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে আমার সামনে এগিয়ে দেয় আর বলল, আই লাভ ইউতে, আই লাভ ইউ সো মাচ। ঠিক কতটা ভালোবাসি তোকে তা বোঝাতে পারবো না আমি, শুধু জানি ভালোবাসি তোকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হবে আমার প্রিয়সী, তোর জাঙ্কুক ভাইয়া না, তোর প্রিয় জাঙ্কুক হতে চাই। দিবি আমাকে সেই সুযোগ? বিশ্বাস কর, একটু কষ্ট পেতে দেব না তোকে। আমি কি বলবো সে সময় সত্যিই বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ আমার কণ্ঠনালী চেপে ধরে রেখেছে। শুধু আস্তে করে নিজের হাতটা এগিয়ে দিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানাই। জাঙ্কুক আমার সম্মতি পেয়ে তার হাতের রিং আমার আঙুলে পরিয়ে দেয়। হাতের উপর তার উষ্ণ ছোঁয়া পড়ে, উঠে আমার কপালেও নিজের উষ্ণদয় ছুঁয়ে দেয়। সেই সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, ওহে আমার প্রিয়সী, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। নিজের হাতে খুব যত্ন করে খাইয়ে দেয় আমাকে। খাওয়ার পর্ব শেষ হতে জাঙ্কুক আবারও আমাকে কোলে তুলে নেয়। তার ঠোঁট দয়ে ফুটে উঠেছে মৃদু হাসি। আগত সময়ের কথা ভাবতেই লজ্জায় কুঁকড়ে যায় আমি। মুখ লুকায় তার বুকে। সে আমার কপালে তার ঠোঁট দয়ে ছোঁয়ায়। নিচে নেমে আমাকে জাঙ্কুকের বেডরুমে নিয়ে যায়। বেডটাও খুব সুন্দর করে সাজানো, সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে। এসব দেখে নিজেকে আরো গুটিয়ে নেই আমি। জাঙ্কুকের মাঝে নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে আমি। পছন্দ হয়েছে? সবটা তোর মনের মতো করে সাজিয়েছি আমি, তোর পছন্দের ফুল দিয়ে। জানি না আমি, আমার উত্তরে তার হাসিটা আগের থেকেও চড়া হয়, যা না দেখেও বুঝতে পারছিলাম। আজ কেন যেন মানুষটাকে একটু বেশি বুঝতে পারছিলাম আমি। জাঙ্কুক আমাকে খুব সাবধানে বেডে শুয়ে দেয়। সময় তো গড়াতে থাকে, মনের মাঝের অস্থিরতা যেন বাড়তেই থাকে, নিঃশ্বাসের গতি বাড়তেই থাকে। সারা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বয়ে চলে এক অদ্ভুত অনুভূতি, ভালো লাগা, অস্থিরতা আর এক সহনীয় সুখের রাজ্যের গভীরে তলিয়ে যেতে থাকি আমরা। খুব শক্ত করে জড়িয়ে নিই মানুষটাকে। সময় কেটে যায়, কারোরই খেয়াল থাকে না। শুধু মনে হয় থেমে যাক সময়, স্তব্ধ হয়ে যাক প্রকৃতি। সকালবেলা জাঙ্কুক পেছন থেকে আমাকে তার বাহুবন্ধনে আবদ্ধ করে নেয়। আমার কাঁধে মাথা রেখে বাইরে দৃষ্টি রাখি। কিছুক্ষণ এভাবে থাকার পর জাঙ্কুক বলল, রেডি হয়ে নে, বের হতে হবে আমাদের। সত্যি কি চলে যাবে? যাওয়াটা কি আসলেই জরুরি? জরুরি। যদি বাবা মা না মানে সেটা আমার উপর ছেড়ে দে। শুধু তুই পিছিয়ে যাস না, তাহলেই হবে। পারবি তো? পারবো। গাড়ি ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। আমি জাঙ্কুকের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে রয়েছে। চোখের পাতায় ভেসে ওঠে গত রাতের চিত্রটি। পরিণয়ের গভীরে প্রবেশ করার পূর্বেই থেমে যায় জাঙ্কুক। সবটা ভুল মনে হয় ওর। মোমের মৃদু আলোয় জাঙ্কুকের চোখে স্পষ্টই অনুশোচনা দেখতে পাচ্ছিলাম আমি। জাঙ্কুক নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিজের মাথা চেপে ধরে বসে পড়ে আমার পায়ের কাছে। তাকে এমন করতে দেখে ধরফড়িয়ে উঠে বসি আমি। এসব কি করছেন আপনি? উঠেন বলছি। বিশ্বাস করতে আমার এরকম করার কোনো ইচ্ছে ছিল না। আমি এখানে শুধু শেষ সময়টুকু তোর সাথে থাকতে চেয়েছিলাম, তোকে কলঙ্কিত করে যেতে চাইনি। আবারও সেই একই ভুল করতে যাচ্ছিলাম আমি। আমাকে মাফ করে দিতে। না না, মাফ করিস না, শাস্তি দে, যে শাস্তি দিতে ইচ্ছে হয় দে। প্লিজ আগে শান্ত হন আপনি, তারপর বলছি। জাঙ্কুকের শান্ত হতে বেশ কিছুটা সময় লাগে। এই পাগলি, বিয়ে করবি আমাকে? জাঙ্কুকের কথায় ভেবাচাকা খেয়ে যাই আমি। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাহলে আবার কিসের বিয়ে? সেভাবেই বললাম, আমাদের তো বিয়ে হয়ে গিয়েছে, তাহলে আবার কিসের বিয়ে? হয়েছে, কিন্তু তোর ইচ্ছের বিরুদ্ধে। জোর করে হয়েছিল আমাদের বিয়েটা। এবারের বিয়েটা তোর সম্মতিতে হবে। আমাদের বিয়ে ভালোবেসে না হলেও ঘৃণা করে তো অন্তত হবে না। কিন্তু তুমি তো বলে সকালেই চলে যাবে তুমি। যাব, তবে তোকে ফেলে নাই, তোকে সাথে নিয়ে যাবে তো আমার সাথে? বাবা মা চাকচুরা, ওনাদের চিন্তা করতে হবে না। শুধু তোর কাছে জানতে চাই, কি চাস তুই? তুই কি চাস আমাদের ডিভোর্সটা হোক? না, তাহলে থাকবি আমার সাথে? তোর দেওয়া শর্ত মানতে রাজি। সেদিন কিছুই বলিনি আমি, কিন্তু তুই যখন নিজে এই ডিভোর্স চাস না, তখন এই শাস্তি মেনে নিব না। শাস্তিটা বরং
তুই নিজে দিস। জাংকুকের কথায় মৃদু হেসে সম্মতি দেয়। জানি না তাকে ভালোবাসি কিনা, তবে এই সম্পর্কটা ভাঙতে চাই না। সব শেষে ঠিক হলো সকালে আমরা বাসায় ফিরবো, সবাইকে বোঝাবো। তারা যদি না মানে তাহলে শুধু জাংকুক নয়, জাংকুকের সাথে আমিও পাড়ি জমাবো দূর দেশে। সবকিছু আগেই রেডি করে রেখেছে জাংকুক। বিয়ের পর মধু চন্দ্রিমায় দেশের বাইরে নিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল তার জন্য আগেই আমার পাসপোর্ট আর ভিসা তৈরি করে রেখেছিল। আর কোনো কথা হয়নি আমাদের মাঝে। জাংকুকের বুকের মাঝে গুটিসুটি হয়ে থাকতে থাকতেই ডুবতে ঘুমের রাজ্যে। এইতে হঠাৎ ডাকে চমকে উঠি আমি। চোখ মেলে তাকাতেই জাংকুক বলো, উঠ, চলে এসেছি আমরা। জাংকুকের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করেছিলাম আমি। এর মাঝে কখন ঘুমিয়ে পড়লাম আমার জানা নেই। জাংকুক মৃদু হেসে আমার কপালে ঠোঁটের পরশ দিয়ে বলে উঠল, এত ঘুম কাতর কবে হলি তুই? নেমে আয়, এসে পড়েছি তো। অতঃপর আমরা ভেতরে যাই আর আমাকে জাংকুকের সাথে দেখে সবাই রেগে যায়। আমি এসে আমার গালে চড় বসিয়ে দেয়। কোথায় ছিলি সারা রাত? জাংকুক ভাইয়ের সাথে ছিলাম। এই জন্য তোকে এত ভালোবেসে বড় করেছিলাম আমরা, আমাদের মুখে চুনকালি দেওয়ার জন্য। আর তুই কি চাস জাংকুক? কেন নিয়ে গিয়েছিলি তেকে? আমি বাদে কেউ এই বিয়ে ভাঙতে চায় না মেজমা, দুজনের কেউ ডিভোর্স চায় না। জাংকুকের কথায় বড় চাচ্চু জাংকুকের গালে থাপ্পড় বসিয়ে দিল। তুই ভাবলি কি করে এত কিছু হওয়ার পরও তোদের একসাথে রাখবো? আমার মেয়ে কোনো খেলনা নয় যে ওকে নিয়ে তুই খেলবি। অতঃপর তের মা তেকে নিয়ে একটা রুমে নিয়ে যায় এবং কসম করে বলে সে তার মরা মুখ দেখবে যদি তে ডিভোর্স না চায়। তে সবার সামনে গিয়ে বলে আমি ডিভোর্স চাই, আর বলে সে নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পর জাংকুকও তের রুমে প্রবেশ করে। তেকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। কেন করলি তে? কেন পিছিয়ে গেলি? কেন বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে? কারণ আমি সায়নুকে ভালোবাসি, আপনাকে না। মিথ্যে বলছিস তুই। এমন হলে কাল আমার সাথে ইন্টিমেট হয়েছিলি কেন? ভুল ছিল, আবেগ ছিল আমার। আপনার কথার মায়াজালে পড়ে আবেগে ভেসে গিয়েছিলাম, আর কিছু না। আর আপনি আমার সাথে যা করেছেন তারপর ভাবলেন কি করে আমি আপনার সাথে থাকবো? জাংকুক তের কাঁধ ছাকিয়ে রেগে বলে উঠল, যদি নাই থাকবে তাহলে কাল কেন কাছে আসতে দিয়েছিলি? কেন গিয়েছিলি আমার সাথে? কেন বলেছিলি থাকবে আমার সাথে? কেন বলেছিলি ডিভোর্স চাস না তুই? বল আমাকে, কেন এসব করেছিলি? এসব তোকে মামি বলতে বলেছে তাই না? এখানে আসার পর শুধু মামি তোর সাথে কথা বলেছে। শেষবারের মতো জিজ্ঞাসা করছি তুই কি সত্যি ডিভোর্স চাস আমাদের সম্পর্ক ভেঙে ফেলতে? আর হ্যাঁ, সত্যিটাই বলবি, মিথ্যে না। নয়তো এরপর যা হবে তার জন্য তুই দায়ী থাকবি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কথা যেন গলায় দলা পাকিয়ে আসছে। থাক, আর কিছু বলতে হবে না, আমি আমার উত্তর পেয়ে গেছি বলে জাংকুক তার নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। তে যেন স্তব্ধ হয়ে রইল। কিছুক্ষণ পর জাংকুক নিজেই ছেড়ে দিল, তুই এখন আমার স্ত্রী। আমি না চাইলে তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। তবে হ্যাঁ, তোর এই মুখে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসিস এই কথাটা যেন আর উচ্চারিত না হয়, নয়তো জানে মেরে ফেলবো এবার, হয় তোকে না হয় নিজেকে। জাংকুকের এবারের কথায় তাকে শক্ত করে ধরে রাখলাম। কত সময় কেটে গিয়েছে তা জানা নেই আমার। আজ 1 মাস হয়ে গেল জাংকুক বাংলাদেশে নেই। আমার নিঃসঙ্গতার সাথে হয়েছে তার ডায়েরিটা, যে ডায়েরিটা আমি তার ফ্ল্যাটে গিয়ে লুকিয়ে নিয়ে এসেছিলাম। নিজের অজান্তে চোখের কোণে এসে ভিড় করে কিছু নোনা পানি। কয়েক ফোঁটা চোখের কোণ বেয়ে ঝরে পড়ে। ঠিক কতটা ভালোবাসতো আমাকে তা হয়তো সে নিজেও জানতো না। কতটা কষ্ট পেয়েছিল তা একমাত্র সে আর তার সৃষ্টিকর্তা ব্যতীত কেউ হয়তো জানতেও পারেনি। কিন্তু এখন বুঝতে পারি তার ভালোবাসার গভীরতা। তবে তাকে হারিয়ে নয়, বরং পেয়ে বুঝেছি। না, সেদিন আমাদের বিয়ে ভাঙেনি, ভাঙতে দেয়নি জাংকুক। তবে সেদিনের পর থেকে দুবারের সম্পর্কে ফাটল ধরেছে। ফোনের রিংটোনের শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসি। মেসেজে এসেছে, ঘুমিয়ে পড়ো, রাত জাগা আমার পছন্দ নয়। এই ছোট কথাটাই আমার মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। যে মানুষটার আমার রাত জাগা পছন্দ নয়, অথচ সেই মানুষটাই রাতের পর রাত জেগে তার গল্পে আমাকে সাজিয়েছে। ফোনটা পাশে রেখে চোখ বুজে শুয়ে পড়ি। এক সময় পাড়ি জমাই ঘুমের রাজ্যে। দেখতে দেখতে শেষ হলো অপেক্ষার প্রহর। সব থেকে খুশির দিন আমার জন্য। জাংকুক দেশে ফিরবে আজ, আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে অপেক্ষার পালা শেষ। পুরো ব্যস্ত আজ আমি। জাংকুকের পছন্দের খাবার নিজ হাতে রান্না করেছি। বিকাল পেরিয়ে সন্ধ্যার আভাস পেতেই প্রিয় মানুষটার দর্শন পেলাম। তার ক্লান্ত মুখের দিকে তাকাতে সারাদিনের ক্লান্তি নিমেষেই হারিয়ে গেল। তবে তার সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। কেমন যেন এক অনুভূতি যা বলে বোঝানোর মতো নয়।
আড়াল থেকে দেখে চলেছিলাম মানুষটাকে। এক সময় তার দৃষ্টিতে আবদ্ধ হয়ে আমি চোখে চোখ পড়তে নিজেকে লুকিয়ে নিই। তবে তার উষ্ণতার মৃদু হাসি নজর এড়ায় না। কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে আসি। বুকের মাঝে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো। সে রুমে আসতেই আমি চলে যেতে নেই, সে আমার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হওয়ায় ঘাবড়ে যাই আমি, লুটিয়ে পড়ি তার বুকে। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে মানুষটা তার শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় আমাকে। আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? লুকোচ্ছিস কেন নিজেকে? আর লজ্জা বা পাচ্ছিস কেন? ধ্যাৎ, কি যে বলেন না আপনি, ছাড়ুন তো। বলি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসি। মাঝরাত, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 3টারও বেশি। সারাদিন গরম ভাব থাকলেও রাত নামতেই প্রকৃতিতে নেমে আসে শীতের ঠান্ডা আবহাওয়া। এরই মাঝে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। ভালো করে চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম এক জোড়া গভীর দৃষ্টিতে আবদ্ধ আমি। তার চোখের দিকে তাকানো যায় না, অদ্ভুত শিহরণ বয়ে যায় শরীরে। নিজেকে জাঙ্কুকের বুকের মাঝে লুকিয়ে নিলাম, যেন মানুষটাও আমায় দেখতে না পারে। মানুষটা তার উষ্ণদয়ের উষ্ণ পরশাকে আমার ললাটে দিশেহারা হয়ে আমি আরো বেশি গুটিয়ে নেই নিজেকে। দিন যায়, মাস যায়, যায় বছর। এর মধ্যে তেও সাইনেকে একেবারের জন্য না করে দিয়েছে। কম্বল মুড়ি দিয়ে প্রশান্তের ঘুমের রাজ্যে ডুবে আছে জাঙ্কুক। তাকে দেখে একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপলো। সেটা পূরণ করতে সব জানালার পর্দা সরিয়ে দিই। তারপর খুব সাবধানে একটা রুমাল ভিজিয়ে এনে কম্বল উঠিয়ে জাঙ্কুকের মুখের উপর বিন্দু বিন্দু পানির ফোঁটা ফেলি। 2 ফোঁটা পড়তেই লাফিয়ে উঠে জাঙ্কুক, আর আমি উচ্চস্বরে হেসে উঠি। সে আমার দিকে তাকিয়ে রাগে স্বরে বলল, এসব কি ছেলে মানুষইতে? পাগল হয়ে গেলি নাকি? তারপর মুখের উপর পড়া পানির বিন্দুগুলো মুছে নেয়, আর আমি তখনও হেসেই চলেছি। এরপর হুট করে জাঙ্কুক আমাকে বেডে ফেলে দিয়ে সেই ভেজা রুমাল আমার সারা মুখ গলায় লাগিয়ে দেয়। হঠাৎ এমন হওয়ায় আমি ঘাবড়ে যাই। শীত শীত অনুভূতি হতেই জাঙ্কুককে ধাক্কা মেরে শুয়ে দিতে চাইলে আমার 2 হাত নিজের হাত দিয়ে বিছানার সাথে চেপে ধরে। দেখ এবার কেমন লাগে। কেমন লাগছিল তা বোঝাতে পারছিলাম না। অদ্ভুত এক অনুভূতি, অস্থির লাগছিল। তার দিকে তাকানো সাহস হচ্ছিল না। দৃষ্টি নামিয়ে নেই। ঠান্ডা অনুভূতি ততক্ষণে কেটে গিয়েছে। আর চোখে তার দিকে তাকিয়ে দেখলাম সে তাকিয়ে আছে। জাঙ্কুক মৃদু স্বরে বলল, তে এমন পাগলামি করিস না। এই পাগল একবার পাগলামি শুরু করলে তখন কিন্তু খুব করে পস্তাতে হবে। তা সহ্য করতে পারবি তো? জাঙ্কুকের কথার অর্থ খুব ভালো করে অনুভব করতে পারছি আমি। হালকা লজ্জা ভাব এসে ভর করে নিজেকে কম্বলের মাঝে লুকিয়ে নেই। জাঙ্কুক আর কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে যায়। মামনি বিভিন্ন রকম পিঠা বানাতে ব্যস্ত। ছাদে এসে রোজিকে দোলনায় বসিয়ে দোল দিতে থাকি। প্রতি দোলে একটা ঠান্ডা হাওয়া ছুঁয়ে যাচ্ছে আমাদের। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর এক শীতল স্রোত বয়ে যায় কানে নিচ থেকে ঘাড়ে। থমকে যাই আমি। না, এটা প্রকৃতির শীতলতা নয়, অন্য শীতলতা। পেছনে ফিরতে গেলেই মৃদু কণ্ঠে শুনতে পাই, তোকে ছোঁয়ার অধিকার শুধু আমার। এই বাতাস কেন? কাউকে সেই অধিকার দেইনি আমি। থমকে যাই আমি, থেমে যায় আমার হাত। অন্য কিছু ফিল করতে পারছিলাম না। মানুষটা দিন দিন কেমন যেন হয়ে উঠেছে। তার পাগলামি বেড়েছে আমাকে নিয়ে, তার অনুভূতিগুলো। এরই মাঝে পেছন থেকে আমার 2 হাতের উপর নিজের 2 হাত রেখে হালকাভাবে দোলনায় দোল দেয়। কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, আই লাভ ইউ তে। বলে কানের লতিতে হালকা বাইট দিয়ে মৃদু হেসে নিচে চলে যায়। আর আমি সেখানেই থমকে থাকি। আমার শরীরে অন্যরকম শিহরণ বইছে। শীত কেটে গিয়ে প্রকৃতিতে নেমে এলো বসন্তের ছোঁয়া। বারান্দায় দাঁড়িয়ে পিচ ঢালা পথে প্রেমিক যুগলের হাতে হাতে রেখে চলার দৃশ্য দেখে চলেছি আমি। এমন সময় পেছন থেকে প্রিয় মানুষের ছোঁয়া নিজের 2 গালে পেতেই আপনা আপনি আমার হাত সেখানে চলে গেল। জাঙ্কুক 2 হাতের রং নিয়ে তা আমার গালে লাগিয়ে দিয়েছে। তারপর নিজের আর আমার গালের সাথে নিজেকে মিশিয়ে নিজেকেও রাঙিয়ে নিয়েছে। তাতে লজ্জা পেলাম আমি। জাঙ্কুক তার বাহুবন্ধনে আমাকে আবদ্ধ করে নেয়। কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, এখন নিজেকে এই রঙে রাঙিয়ে নে। আর মাত্র 5 দিন, তারপর আমার রঙে রাঙাবো। লজ্জায় মাথা নুয়ে নিই আমি। জাঙ্কুক আমার চিবুক ধরে উঠিয়ে তার উষ্ঠ ছোঁয়ায় আমার উষ্ঠে চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। 2 হাতে শক্ত করে চেপে ধরে নিজের শাড়ির আঁচল। আর 5 দিন পর আমাদের বিয়ে। এবার আর কোনো জোর করে নেয়, বরং স্বেচ্ছায়। 2 জনের সম্মতিতে বিয়ে। থাকবে না নিজেদের মধ্যে আর কোনো সংকোচ। ভাবতেই অদ্ভুত অনুভূতি ভিতরটা দখল করে নেয়। এর মাঝে জাঙ্কুক আমাকে ছেড়ে ভিতরে চলে যায়। একটু পর ফিরে আসে একটি ফুলের গাছড়া নিয়ে। তা খুব যত্ন করে পরিয়ে দেয় আমার খোপায়। গায়ে হলুদের দিন, সবকিছু নতুন করে সবটা করা হয়েছে।
আগেবার কোনো মতে শুধু বিয়েটাই সম্পন্ন হয়েছিল, তাতে না ছিল কোনো জাঁকজমক কিছু, না ছিল উৎসব মুখর পরিবেশ। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন, কারণ এবার তের বাবা মাও সবাই সবকিছু ভুলে গিয়ে দু পরিবার একসাথে হয়েছে। আবারও সেজে উঠেছে পুরো বাড়ি, মৃদু মোমের আলোকিত আর বেলি ফুলের সুবাসে মুখরিত হয়ে আছে ঘরটি। আজ তে আর জাঙ্কুকের বাসরাত খুব সুন্দর করে গোলাপ আর বেলি ফুল দিয়ে সাজানো হয়েছে। তারই মাঝে মোমবাতির আবছা আলো এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। পছন্দ হয়েছে? সব তোর মনের মতন করে সাজিয়েছি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। জাঙ্কুক আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রাখে, মৃদু স্বরে বলল, বউয়ের সাজে আমার ছোট্ট পুতুলটাকে এতটা সুন্দর লাগে তা জানা ছিল না আমার। বলি পেট থেকে চুল সরিয়ে উষ্ঠ ছুঁয়ে দেয়। কেঁপে উঠি আমি, নিজের আঁচল শক্ত করে মুঠোয় ধরে রাখি। আমার ঘাড়ে তার ছোঁয়া পেতেই আবারও কেঁপে উঠি। চাইলেও এক চুলও সরাতে পারি না আমি। এক অস্থিরতা বয়ে চলেছিল সারা শরীরে। মানুষটার নিঃশ্বাসের উষ্ণতা ছড়িয়ে পড়ছে আমার সারা পেট জুড়ে। তার ছোঁয়া যত গাঢ় হচ্ছে, আমি ততই বরফে পরিণত হচ্ছি। কাঁপানো কণ্ঠে জাঙ্কুকে ডাকে মৃদু কেঁপে উঠি। মানুষটা সেভাবেই বলল, নিজেকে হারাতে দিবি তোর মাঝে? বিলীন হতে চাই তোর ভালোবাসায়, রাঙাতে চাই তোকে নিজের ভালোবাসার রঙে। দেবে কি সেই অধিকার? আমি মুখে কিছুই বলতে পারি না, শুধু তার দিকে ফিরে তাকে জড়িয়ে নেই। মানুষটা বোধ হয় তার উত্তর পেয়ে গিয়েছে, আমাকে করে তুলে নেয়। জানি কেউ দেখবে না আমাদের, তবুও মুখ লুকায় তার বুকের মাঝে। সে আমার কপালে উষ্ণ পরশ এঁকে দেয় তার ঠোঁটের, এবং শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে বুকেও তার স্পর্শ গভীরভাবে এঁকে দেয়। মৃদু স্বরে কানের কাছে এসে বলল ফিসফিস করে, ভালোবাসি আমার প্রেয়সী, খুব ভালোবাসি তোকে। জাঙ্কুক তার ভালোবাসার স্পর্শ তীর সারা শরীরে এঁকে দেয়। দুজনে তলিয়ে যায় ভালোবাসার এক নতুন রাজ্যে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। বেশি বেশি তাইকুক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।